নমস্কার। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সে বিষয়টি হচ্ছে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কথাটির যদি সহজ বাংলা অনুবাদ করা যায় তাহলে একটি শব্দ পাওয়া যায়, সেটি হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য কথাটির অর্থ কী? জীব বৈচিত্র্য কথাটির অর্থ হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে অর্থাৎ আমাদের এই ধরিত্রীতে যদি আমরা যথাযথভাবে অনুশীলন বা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাব এখানে মুখ্যত দুই ধরনের উপাদান রয়েছে। কিছু উপাদানকে বলা হচ্ছে সজীব উপাদান, আবার কিছু উপাদানকে বলা হচ্ছে নির্জীব উপাদান। এই যে সজীব উপাদান, এই সজীব উপাদানগুলি আবার প্রাকৃতিক বিভিন্ন রকমের সম্পদ বা রিসোর্সকে যথাযথভাবে কাজে লাগিয়ে বা কনজিউম করে নিজেদের মধ্যে বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য সৃষ্টি করে থাকে। আমরা যদি পৃথিবীতে বর্তমান থাকা বা আমাদের চারপাশে বর্তমান থাকা পরিবেশের জীব বা প্রাণ বা সজীব উপাদানকে যথাযথভাবে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব সেখানে আমরা সে জীবেদের কতগুলো গোষ্ঠী বা দল বা কমিউনিটি অফ লিভিং অর্গানিজম আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তো কমিউনিটি অফ লিভিং অর্গানিজমকে যদি আমরা বৈশিষ্ট্যগত দিক থেকে, অভিযোজনের কৌশলগত দিক থেকে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রজনন কৌশল প্রভৃতি বিষয়গুলিকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব সহস্র প্রকৃতির লিভিং অর্গানিজমের কমিউনিটি আমরা স্পষ্টভাবে প্রকৃতিতে দেখতে পাই। এই যে লিভিং অর্গানিজমের যে বৈচিত্র্যপূর্ণ অবস্থা বা এই যে বৈচিত্র্যপূর্ণ কমিউনিটি অফ লিভিং অর্গানিজম, সেই বৈচিত্র্যপূর্ণ কমিউনিটিগুলোকে সাধারণভাবে বায়োডাইভার্সিটি বলে উল্লেখ করা হয়। কারণ এই যে সজীব উপাদান, সেই সজীব উপাদানগুলিকে এনভায়রনমেন্টাল এডুকেশনের পরিভাষায় বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা সায়েন্সের পরিভাষায় বলা হয় বায়োটিক কম্পোনেন্ট, আর নির্জীব উপাদানগুলিকে বলা হয় অ্যাবায়োটিক কম্পোনেন্ট। বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট। তাহলে বায়ো কথার অর্থ হলো জীবন, যেখানে জীবন আছে, যে উপাদানগুলির মধ্যে প্রাণ রয়েছে সেগুলি হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট, যেগুলিতে প্রাণ নেই সেগুলি হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। তাহলে এই যে বায়োটিক কম্পোনেন্টগুলি পরিবেশের বিভিন্ন অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলিকে কনজিউম করে বা সেগুলিকে ভালোভাবে ট্রান্সফর্ম করে বা সেগুলিকে অ্যাকোয়ার করে। এই যে এই রকমভাবে প্রকৃতি থেকে যে অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলো রিসিভ করার মাধ্যমে প্রত্যেকটি বায়োটিক কম্পোনেন্টের মধ্যে কিছু ডিফারেন্ট কোয়ালিটি ক্রিয়েট হয়, ডিফারেন্ট নেচার ক্রিয়েট হয়। এই যে ডিফারেন্ট কোয়ালিটি বা ডিফারেন্ট নেচার, সে নেচারের পরিপ্রেক্ষিতে সেই যে বায়োটিক কম্পোনেন্টগুলি একটি বায়োটিক কমিউনিটি অন্য বায়োটিক কমিউনিটি থেকে ডিফারেন্ট হয়। এই যে বিভিন্নতা, এই যে ভিন্নতা, এই ভিন্নতা হচ্ছে পরিবেশবিদ্যার পরিভাষায় বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য বলে উল্লেখ করা হয়। আবার বলা হচ্ছে এই যে প্রাকৃতিক বিভিন্ন রকম গুণাবলী বা প্রাকৃতিক বিভিন্ন রকমের যে ক্রিয়া, সেই গুণাবলী বা ক্রিয়া বা ভূখণ্ডের প্রকৃতি বা জলবায়ুর প্রকৃতির উপর ভিত্তি করে ঠিক হয়ে থাকে যে কোন অঞ্চলে এই ডাইভার্সিটি বেশি হবে, আবার কোন অঞ্চলে ডাইভার্সিটি কম হবে। এই যে বৈচিত্র্যতার বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে কোনো ভৌগোলিক পরিমণ্ডলে অধিক পরিমাণে দেখতে পাওয়া যায়। যে সমস্ত অঞ্চলগুলিতে এই যে বায়োডাইভার্সিটি অধিক পরিমাণে দেখতে পাওয়া যায় সেগুলিকে সাধারণভাবে বলা হয় হটস্পট। হটস্পট কথাটির অর্থ হচ্ছে যে সেখানে সবথেকে বেশি জীব বৈচিত্র্যতা আমরা দেখতে পাই। তো সাধারণভাবে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে যেখানে ঘন অরণ্য বা জলাভাগ বা জলভূমি ইত্যাদি রয়েছে সেখানে এই জীব বৈচিত্র্যতা বেশি পরিমাণে আমরা দেখতে পাই। কারণ কি, এই ঘন অরণ্যকে বাসস্থান বা বাসভূমি করে বহু প্রাণী নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে।
কিন্তু একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে সমগ্র পৃথিবীর যদি ভৌগোলিক অবস্থাকে বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে এখানে ক্রমেই পরিবেশ ধ্বংস হচ্ছে বা এই বনভূমি ধ্বংস হচ্ছে। এই যে বনভূমি ধ্বংস হওয়া, সে বনভূমি ধ্বংস হওয়া থেকেই ধীরে ধীরে মানুষ পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এর ফলে জীববৈচিত্র্যতার যে স্বাভাবিকতা বা বায়োটিক যে সমস্ত বায়োডাইভার্সিটির হটস্পটসগুলি রয়েছে সেগুলি গ্র্যাজুয়ালি পরিবর্তিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাই আজকে আমরা আলোচনা করব যে বায়োডাইভার্সিটি কী, বায়োডাইভার্সিটির মৌলিক বিষয়গুলি কি রয়েছে এবং এইটি আমাদের অনুশীলন করা বা প্রোটেকশন করা কেন প্রয়োজন। তাহলে শুরু করা যাচ্ছে। টেকনিক্যালি আমরা আলোচনা শুরু করব বায়োডাইভার্সিটি কী। বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি শব্দটি আরেকটি শব্দের দ্বারা বিশেষিত হয়ে থাকে, সেটি হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি রেফার্স দ্য ডিগ্রি অফ ভ্যারাইটি ইন দ্য বায়োস্ফিয়ার। আমরা জানি জীবমণ্ডল রয়েছে, আমরা বিভিন্ন রকমের জীব দেখতে পাই। আমরা কখনো কিছু কিছু জীবকে আমরা বলে থাকি উদ্ভিদ, আবার কিছু জীবকে আমরা বলে থাকি প্রাণী। আবার কিছু জীব রয়েছে, সজীব উপাদান রয়েছে, যেগুলিকে আমরা বলে থাকি অণুজীব বা মাইক্রো অর্গানিজম। এই যে অণুজীব, উদ্ভিদ, প্রাণী, এ সমস্ত বিভিন্ন রকম উপাদানগুলি, সজীব উপাদানগুলিকে নিয়ে পৃথিবীতে যে এক বিশেষ অবস্থা বা বিশেষ একটি স্ট্যাটাস প্রকৃতির আমরা দেখতে পাই বা পৃথিবী দেখতে পাই, সেটিকে সাধারণভাবে সায়েন্টিফিক স্টাডিতে বা বৈজ্ঞানভিত্তিক অনুশীলনের পরিভাষায় বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল বলে। তো এই বায়োস্ফিয়ার শব্দটির সঙ্গে বায়োডাইভার্সিটি শব্দটি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যেখানে বায়োস্ফিয়ারের গাঢ়ত্ব বা ঘনত্ব বা ডেনসিটি অনেক বেশি থাকে, সেখানে বলা হয় যে সেখানে বায়োডাইভার্সিটি হাই রয়েছে। অর্থাৎ হাইয়েস্ট বায়োডাইভার্সিটি ডিপেন্ডস করে, স্পেসিফাই করে বা নির্দিষ্ট করে যে সেখানে হাইয়েস্ট বায়োস্ফিয়ার রয়েছে, বা এখানে বায়োস্ফিয়ার বেশ স্ট্রং, বা এখানে ডাইভার্সিটি অফ বায়োলজিক্যাল অর্গানিজম এর প্রচুর ডাইভার্সিটি আমরা অধিক পরিমাণে দেখতে পাই। দ্য ডিগ্রি অফ ভ্যারাইটি ইন দ্য বায়োস্ফিয়ার, তারা জীবমণ্ডলে যখন বিভিন্ন রকমের ভ্যারাইটি দেখা যাবে, পার্থক্য দেখা যাবে, বিভিন্ন রকমের অবস্থা বা বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো, তখন সেটিকে বলা হবে বায়োডাইভার্সিটি। ভ্যারাইটি উইল বি অ্যাসেসড ইনটু, এখানে যে বলা হচ্ছে যে ভ্যারাইটিগুলোকে মাপা হবে কিভাবে, পরিমাপ করা হবে কিভাবে, বা কিসের নিরিখে ভ্যারাইটির কথা বলা হচ্ছে। এখানে তিনটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের কথা বলা হচ্ছে। জেনেটিক ভেরিয়েবিলিটি, জিনগত তারতম্য আমরা দেখতে পাই। প্রত্যেকটি প্রাণীর ডিএনএ বা জেনেটিক যে কম্পোনেন্ট বা জেনেটিক যে ক্যারেক্টারিস্টিক্স, তা প্রত্যেকটি প্রাণী থেকে আলাদা। প্রত্যেকটি, ধরা যাক যে মনুষ্য সমাজ রয়েছে, এই যে মানুষ রয়েছে, মনুষ্য সমাজ বা হিউম্যান কমিউনিটি যে রয়েছে, সে কমিউনিটিতে প্রত্যেকটি মানুষ প্রত্যেকের থেকে আলাদা এই জেনেটিক কম্পোনেন্টের জন্য বা জেনেটিক ভেরিয়েবিলিটির জন্য বা ডিএনএ ডিফারেন্সের জন্য। তাহলে জেনেটিক ভেরিয়েবিলিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কমিউনিটি সেম হলেও মানুষের মধ্যে একটি হিউম্যান কমিউনিটির মধ্যে যত সংখ্যক মানুষ থাকে, প্রত্যেকটি মানুষের ডিএনএ ডিফারেন্ট প্রকৃতির হয়ে থাকে। তাহলে এই যে জেনেটিক যে ভেরিয়েবিলিটি, সে জেনেটিক ভেরিয়েবিলিটি থেকে আমরা সাধারণভাবে বায়োডাইভার্সিটি বা ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম স্পষ্টভাবে দেখতে পাই। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের কথা বলা হয়েছে, ভেরিয়েবিলিটি ইন স্পিসিস কমিউনিটি। এই যে স্পিসিস কমিউনিটির মধ্যে পার্থক্য দেখা যায়। স্পিসিস কথাটা মানে প্রজাতি। পাখি আমরা দেখতে পাই, পাখি কত প্রকৃতি দেখতে পাই, কত প্রজাতি দেখতে পাই। বড় ডানাওয়ালা পাখি, ছোট ডানাওয়ালা পাখি, বিভিন্ন রঙের ভিত্তিতে হতে পারে। কিছু সবুজ পাখি, কিছু হলদে পাখি, কিছু লাল পাখি, এরকম বিভিন্ন রকমের পাখি আছে। লম্বা ঠোঁটওয়ালা পাখি, চ্যাপ্টা ঠোঁটওয়ালা পাখি, ঠোঁটের সাথে আবার পর্দাযুক্ত বড় থলিযুক্ত পাখি, এরকম বিভিন্ন রকম প্রজাতি রয়েছে।
তাহলে ওইটি সমস্ত প্রজাতিগুলি কিন্তু একটি নির্দিষ্ট কমিউনিটির। তাহলে জেনেটিক ভেরিয়েবিলিটির পরিপ্রেক্ষিতে এই যে স্পেসিস ভেরিয়েবিলিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রজাতিগত পার্থক্য, প্রজাতিগত তফাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। তাহলে ভেরিয়েবিলিটি ইন স্পেসিস কমিউনিটি, ঠিক আছে, এই যে স্পেসিস যে প্রজাতিগত যে বিষয় সেগুলির মধ্যে আমরা তারতম্য দেখতে পাই বা পার্থক্য দেখতে পাই। যদি আমরা দেখি ব্যাং বা ফ্রগ কমিউনিটিকে স্টাডি করি, তাহলে আমরা দেখব এই যে ফ্রগ, সে ফ্রগও আবার বিভিন্ন আকৃতির হয়, আকৃতিগত তারতম্য রয়েছে, কিন্তু কমিউনিটির নাম ফ্রগ, কিন্তু এদের মধ্যে আকৃতিগত তারতম্য রয়েছে, বাসস্থানগত তারতম্য রয়েছে, আবার বর্ণগত তারতম্য রয়েছে। কেউ গাছের পাতায় থাকে, কেউ জলের মধ্যে থাকে, থাকতে বেশি পছন্দ করে। কিন্তু আবার কিছু 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 ফ্রগ রয়েছে যেগুলি হলুদ কালারের, আবার কিছু ফ্রগ রয়েছে যেগুলি বাদামি কালারের, আবার কিছু ফ্রগ রয়েছে যেগুলি কালো রঙের। এরকম বিভিন্ন রকম রয়েছে। গঠনগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা কি দেখতে পাই, এই যে প্রজাতিগত তারতম্য আমরা দেখতে পাই। এরপরে তৃতীয় ফ্যাক্টর যেটাকে বলা হচ্ছে, এই যে ভেরিয়েবিলিটি বা পার্থক্যর বিষয়টি পরিমাপ করতে গিয়ে আরেকটি প্যারামিটারকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ভ্যারাইটি ইন দ্য ইকোসিস্টেম। ইকোসিস্টেমের তারতম্যের জন্যও কিন্তু আমরা এই পার্থক্যটা দেখতে পাই। ইকোসিস্টেমের তারতম্য মানেটা কি? আমরা যদি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে বাস্তুতন্ত্রে প্রত্যেকটি উপাদান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, প্রত্যেকটি উপাদান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়ে কাজ করে, এবং এই যে ক্রিয়া প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু একটি সিস্টেম জেনারেট হয়েছে। সেই সিস্টেমকে সাধারণভাবে ইকোসিস্টেম বলে। এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমে রয়েছে উৎপাদক, যেখানে আমরা বলে থাকি যেমন উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে মাটি থেকে বিভিন্ন রকম খনিজ লবণ, জল ইত্যাদি সংগ্রহ করে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে গাছ কী করে বা উদ্ভিদ কী করে, খাবার তৈরি করে, এবং সে খাবারগুলো বিভিন্ন রূপে নিজের দেহতে ধারণ করে রাখে। আবার বলা হয় যে এই উদ্ভিদগুলি গতিশক্তিকে স্থিতিশক্তিতে রূপান্তর করে। ওর কথাটির অর্থ কি? সূর্যের আলো যখন পৃথিবীতে এসে পৌঁছায় তখন তা গতিশীল অবস্থায় থাকে। সে গতিশীল শক্তিকে স্থিতিশীল শক্তিরূপে খাদ্যের মধ্যে জমা রাখতে উদ্ভিদ সাহায্য করে। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক, প্রাইমারি কনজিউমার। আবার প্রাথমিক খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করছে সেকেন্ডারি কনজিউমার বা গৌণ শ্রেণীর খাদক। আবার গৌণ শ্রেণীর খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করছে সর্বোচ্চ খাদক। এরপরে এই যে সর্বোচ্চ খাদক রয়েছে সেগুলি যখন মারা যাচ্ছে তখন সেগুলোকে ডিকম্পোজ করে দিচ্ছে, সেগুলিকে পচিয়ে দিচ্ছে, আবার প্রকৃতির সাথে বা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। যে কম্পোনেন্টগুলি সেগুলিকে বলা হচ্ছে মাইক্রো অর্গানিজম বা অণুজীব। এই যে এইভাবে মাটি থেকে উদ্ভিদ থেকে প্রথম শ্রেণীর খাদকের কাছ থেকে গৌণ সেকেন্ডারি কনজিউমার বা দ্বিতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক একই রকমভাবে ডিকম্পোজ করে দিয়ে আবার মাটিতে মিশে দেওয়া। এইভাবে আমরা দেখতে পাই শক্তিচক্র, এভাবে আমরা দেখতে পাই ফুড সার্কেল, খাদ্যচক্র, শক্তিচক্র দেখতে পাই, ফুড সার্কেল দেখতে পাই। একই রকমভাবে যে বিভিন্ন উপাদানগুলি আছে বা মেটেরিয়ালগুলো আছে, সেই মেটেরিয়ালগুলোর মধ্যেও কিন্তু ট্রান্সফরমেশান বা একটি সাইক্লিক একটা চেঞ্জ আমরা দেখতে পাই। তবে একটা জিনিস দেখা যাক, এই যে পরস্পর বিষয়গুলি, প্রত্যেকটি উপাদান প্রত্যেকের সাথে নির্ভরশীল বা সম্পর্কযুক্ত, সেই যে ইন্টারাকশানগুলি হচ্ছে সেগুলিকে বলা হচ্ছে, সেই ইন্টারাকশানের ফলে যে সিস্টেম তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ইকোসিস্টেম। এই যে ইকোসিস্টেম এক এক জায়গায় একই রকম, অর্থাৎ ভৌগোলিক পরিমণ্ডল ইকোসিস্টেম, ভৌগোলিক বৈচিত্র্যতার পরিপ্রেক্ষিতে ইকোসিস্টেমের বৈচিত্র্যতাও আমরা দেখতে পাই। জলভাগের ইকোসিস্টেম এবং বনভূমির ইকোসিস্টেম একরকম হয় না। মরুভূমিতে যে ইকোসিস্টেম আমরা দেখতে পাই, পার্বত্য অঞ্চলের ইকোসিস্টেম একই রকমের হয় না। একই রকমভাবে সমতল ভাগে যেমন ইকোসিস্টেম দেখব, ঠিক তা আমরা কিন্তু মালভূমি অঞ্চলে আমরা কিন্তু দেখতে পাবো না। ঠিক একই রকমভাবে সমুদ্রের তীরবর্তী বা উপকূলবর্তী অঞ্চলে যে জীববৈচিত্র্যতা আমরা দেখতে পাবো,
সমুদ্রে একদম গভীর অঞ্চলে কিন্তু আমরা জীব বৈচিত্র্যতা সেরকম বা ইকোসিস্টেম কিন্তু ডিফারেন্ট টাইপের হবে। একই রকমভাবে আমরা দেখি সূর্যের যে আলো তির্যকভাবে কোথাও পড়ে পৃথিবীতে, কোথাও বা লম্বভাবে পড়ে, কোথাও সূর্যের আলো 6 মাস ধরে পড়ে না, আবার কোনো জায়গায় সূর্যের আলো 6 মাস ধরে পড়ে। এই যে সূর্যালোকের যে উপস্থিতি, সেই সূর্যালোকের উপস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের পৃথিবীতে জলবায়ুর তারতম্য আমরা দেখতে পাই, বায়ুমণ্ডলের তারতম্য আমরা দেখতে পাই, বায়ু প্রবাহের গতিপথের পরিবর্তন দেখতে পাই, জলপ্রবাহের বা জলস্রোতের গতি পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই যে বায়ু প্রবাহের পরিবর্তন, জলপ্রবাহের পরিবর্তন, এর পরিপ্রেক্ষিতে তার নিকটবর্তী যে জায়গাগুলি বা ক্ষেত্রগুলি, সেই জায়গা বা ক্ষেত্র তা স্থলভাগ হতে পারে বা জলভাগ হতে পারে, সেখানে কিন্তু ইকোসিস্টেম ডিফারেন্ট ধরনের হয়ে থাকে। যেখানে সূর্যের আলো বেশি হয় সেখানে জল খুব তাড়াতাড়ি গরম হয় এবং বাষ্পীভূত হয়, সেখানে পরিচালন বৃষ্টিপাত হয়, এবং সেই পরিচালন বৃষ্টিপাত হওয়ার জন্য সেখানে বৈচিত্র্যতা সেই ধরনের হয়ে থাকে, এবং সেখানে ইকোসিস্টেমও সেরকম ডিফারেন্ট টাইপের বা ভেরিয়েবল পার্থক্যযুক্ত ইকোসিস্টেম কিন্তু তৈরি হয়ে থাকে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, ভৌগোলিক বৈচিত্র্যতা, বায়ুমণ্ডলের প্রভাব, জলমণ্ডলের প্রভাব বা বায়ুমণ্ডলের প্রভাব, এর পরিপ্রেক্ষিতে ইকোসিস্টেমের প্রভাব বা বৈচিত্র্যতা বিষয়টি আমরা স্পষ্টভাবে দেখতে পাই। যে বৈচিত্র্যতা বায়োডাইভার্সিটির একটি গুরুত্বপূর্ণ বিষয়কে চিহ্নিত করতে সাহায্য করে। বায়োডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইজ এ পার্ট অফ অন নেচার। এটি কিন্তু বলা হচ্ছে প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে দ্বিতীয় ক্ষেত্রে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে স্পেসিফাইজ দ্য ভ্যারাইটি অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। বায়োডাইভার্সিটি সাধারণভাবে এই উদ্ভিদ এবং প্রাণীর যে বিভিন্নতা তাকে কিন্তু স্পষ্টভাবে চিহ্নিত করতে সাহায্য করে। যেমন বলা যায়, উদ্ভিদের মধ্যে পার্বত্য অঞ্চলে যে উদ্ভিদ, তার যে প্রকৃতি হবে, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে, ভারতবর্ষের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে যে ম্যানগ্রোভ অরণ্য, তার কিন্তু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তাহলে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যেও যে আবার ছোট ছোট কিছু উদ্ভিদ রয়েছে বা বড় বড় উদ্ভিদ রয়েছে, সেগুলির মধ্যেও কিন্তু আমরা পার্থক্য দেখতে পাই। একই রকমভাবে আরেকটি বিষয়, আমরা যখন বড় প্রাণীর মধ্যে, ম্যাক্রো অ্যানিমালসের মধ্যে ডিফারেন্ট দেখতে পাই, ভেরিয়েবিলিটি দেখতে পাই, মাইক্রো অ্যানিমালসের মধ্যেও কিন্তু আমরা ডিফারেন্ট দেখতে পাই। ছোট ছোট প্রজাতি বা ইনসেক্টস রয়েছে, সেই ইনসেক্টসগুলোর মধ্যেও কিন্তু আমরা পার্থক্য দেখতে পাই। তাহলে এই যে ছোট ছোট প্রাণী, বড় বড় প্রাণী, ছোট উদ্ভিদ, বড় উদ্ভিদ, মাঝারি ধরনের উদ্ভিদ, মাঝারি ধরনের প্রাণী, অধিক বুদ্ধিযুক্ত প্রাণী, কম বুদ্ধিযুক্ত প্রাণী, এই যে বিভিন্ন রকমের যে পার্থক্য, সেই পার্থক্যগুলো কিন্তু বায়োলজিক্যাল ডাইভার্সিটির আলোচ্য বিষয় বা বায়োডাইভার্সিটির আলোচ্য বিষয়। তৃতীয় ক্ষেত্রে বলা হচ্ছে স্পেসিফাইজ ডিফারেন্স ইন গ্লোবাল লেভেল, কান্ট্রি লেভেল অ্যান্ড লোকাল লেভেল। এই যে পার্থক্য যে অনুশীলন করা হয়ে থাকে বায়োডাইভার্সিটি আলোচনাতে বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি আলোচনাতে, সে পার্থক্যকে মূলত 3টে ভৌগোলিক প্যারাডাইম অনুসারে অনুশীলন করা হয়। ভৌগোলিক প্যারাডাইম অনুসারে আলোচনা করা হয়, যেমন গ্লোবাল লেভেলে অর্থাৎ সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে বৈচিত্র্যতাকে অনুশীলন করা হয়ে থাকে। একই রকমভাবে দেশীয় বা নেশন ওরিয়েন্টেড বা নেশন সেন্ট্রিক এই ডিফারেন্স বা পার্থক্য বা স্বতন্ত্রতা আমরা আলোচনা করে থাকি। আঞ্চলিক বিভিন্ন রকম বৈশিষ্ট্য বা আঞ্চলিক বিভিন্ন রকম বিষয়গুলির পরিপ্রেক্ষিতে অনুশীলনের ক্রিয়াটি সম্পন্ন হয়। তাহলে লোকাল প্যারামিটার বা লোকাল প্যারাডাইম, কান্ট্রি বেস প্যারাডাইম বা কান্ট্রি লেভেল স্টাডি, একই রকমভাবে গ্লোবাল প্যারাডাইম বা গ্লোবাল লেভেল স্টাডি, এর পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি সমগ্র পৃথিবীতে জীববৈচিত্র্যতা কী ধরনের অবস্থায় রয়েছে, আর এই জীববৈচিত্র্যতা পরিবেশে বা ইকোসিস্টেমে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং পরিবেশবিদ্যার আলোচনায় বা এনভায়রনমেন্টাল এডুকেশনের আলোচনায় এই বায়োডাইভার্সিটির বিষয়টি কেন গুরুত্বপূর্ণ, সেগুলি কিন্তু এখানে এরকমভাবে আলোচনা হয়ে থাকে। ভ্যারাইটি ইন ইকোসিস্টেম ইন বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার। আমরা অলরেডি আলোচনা করেছি যে ইকোসিস্টেমের তারতম্য বা ইকোসিস্টেমের বৈচিত্র্যতা শুধুমাত্র স্থলভাগেই দেখা যায় না, জলভাগে দেখা যায়। নদীতে যে ইকোসিস্টেম দেখতে পাই, পুকুরে কিন্তু ইকোসিস্টেম ডিফারেন্ট হয়। একই রকমভাবে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যে ইকোসিস্টেম হবে, সমুদ্রের গভীর অঞ্চলে বা গভীরতা যেখানে বেশি আছে, সেখানে ইকোসিস্টেম ডিফারেন্ট হবে। একই রকমভাবে
কোনো দ্বীপকেন্দ্রিক বা দ্বীপের নিকটবর্তী যে উপকূল ভাগ, সেখানে যে জীববৈচিত্র্য দেখতে পাবো আমরা, কিন্তু যেখানে এটি ভৌগোলিক ভূখণ্ডের ব্যাপ্তি বা বিস্তার অধিক রয়েছে, সেখানে কিন্তু জীববৈচিত্র্য ভিন্ন প্রকৃতির হয়ে থাকবে বা ইকোসিস্টেম ডিফারেন্ট হয়ে থাকে। তো এই হলো বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি। এরপরে আমরা দেখব যে এই বিষয়গুলিকে স্পেসিফিক আলোচনা করার চেষ্টা করা হচ্ছে। জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি বলতে কি বোঝায়, যেটি আমরা অলরেডি আলোচনা করেছি, জেনেটিক ডিফারেন্স, জিনগত তারতম্য বা জিনগত পার্থক্য। ইনক্রিজ অফ জেনেটিক ডিফারেন্স হেল্পস ইন ইনক্লুশন অফ ডিফারেন্ট স্পেসিস। এখানে যা বলা হচ্ছে, বিভিন্ন রকমের যে প্রজাতি রয়েছে, সে বিভিন্ন রকমের যে অর্গানিজমের যে প্রজাতি রয়েছে, সেগুলিকে ইনক্লুড করার ক্ষেত্রে, সেগুলিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণ করার ক্ষেত্রে বা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জেনেটিক ডাইভার্সিটি বা জেনেটিক ডিফারেন্সের বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। ইনক্রিজ অফ জেনেটিক ডিফারেন্স, তা যেখানে এই জিনগত পার্থক্যটা বেশি হবে, এই জিনগত পার্থক্য বেশি হলে প্রজাতিগত পার্থক্য কিন্তু অধিক পরিমাণে হয়। একই রকমভাবে এই জিনগত পার্থক্য যত বেশি হবে, ঠিক একই রকমভাবে ইনক্লুশন যেমন হবে, এক্সটিংশনও কিন্তু আমরা দেখতে পাই যে কী ধরনের প্রজাতি প্রাণীগুলো এই পরিবেশ থেকে বিলুপ্ত হতে বসেছে বা বিলুপ্ত হয়ে গেছে, সেই বিষয়গুলি কিন্তু আমাদের জানতে সুবিধা করবে, মানে বুঝতেও কিন্তু সাহায্য করবে। কারণ এখানে বলা হচ্ছে যে জিনগত পার্থক্য যত বাড়বে, তত বেশি কিন্তু বায়োডাইভার্সিটির যে লেভেল তা কিন্তু হাই হবে। আবার এই জেনেটিক ডিফারেন্স যত কমবে, সেখানে কিন্তু বায়োডাইভার্সিটির যে লেভেল, সেটা কিন্তু অনেকটা ডিক্রিজ করবে বা কমে যাবে। এবং অটোমেটিক্যালি বলা হচ্ছে যে জেনেটিক ডিফারেন্স যত বেশি হবে, ইকোসিস্টেম তত সাউন্ড বা এফেক্টিভ হবে, এটা উল্লেখ করা হয়। এবং ইকোসিস্টেম যত ভালো হবে, পরিবেশ বা প্রকৃতির সমস্ত বিষয়গুলিকে সুন্দরভাবে ব্যালেন্সিং রূপে বা ব্যালেন্স করে স্ট্যাবলিশড হবে বা ব্যালেন্স করে সাস্টেন করবে। যদি জেনেটিক ডিফারেন্স ঠিকঠাক না থাকে, জেনেটিক ডিফারেন্স যদি নষ্ট হয়ে যায়, বিঘ্নিত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ইকোসিস্টেম বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারপরে বলা হচ্ছে এই হেলদি সিস্টেম অফ ব্রিডিং পপুলেশন। তারপরের পয়েন্টটিকে বলা হচ্ছে রোল অফ মেনটেন এ ব্যালেন্স ইন নেচার। এটি আলোচনা হয়েছে হেলদি সিস্টেম অফ ব্রিডিং পপুলেশন। জেনেটিক ডিফারেন্স বলতে আরেকটা জিনিসকে উল্লেখ করা হয়, সেটি হচ্ছে হেলদি সিস্টেম অফ ব্রিডিং সিস্টেম, অর্থাৎ বংশবিস্তারের যে বিষয়টি, বংশবিস্তার কেমন হচ্ছে, বংশবিস্তারের হার কেমন রয়েছে, বংশবিস্তারের হার কতটা বৃদ্ধি পাচ্ছে বা ডিটোরিয়েট করছে, পরিবেশের পরিবর্তনের সাথে সাথে, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে, একই রকমভাবে মানব সভ্যতার বিকাশ অত্যন্ত গতিশীল হওয়ার জন্য এই যে ব্রিডিং সিস্টেম বা জেনেটিক যে ডাইভার্সিটির যে বিষয়টি, তা কিন্তু এই ব্রিডিং সিস্টেমকে উল্লেখ করে থাকে। তাই বলা হচ্ছে একটি হেলদি ব্রিডিং সিস্টেমকে কিন্তু বংশগতি যে বিষয়টি, সেটি সম্পর্কে কিন্তু জেনেটিক ডাইভার্সিটি বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করে থাকে। একই রকমভাবে এই প্রকৃতিতে কিভাবে ব্যালেন্স করতে হয়, প্রকৃতিতে কিভাবে একটি ভালো ইকোসিস্টেমকে সাস্টেন করতে হয়, সেই বিষয়টিকেও কিন্তু উল্লেখ করার ক্ষেত্রে জেনেটিক ডাইভার্সিটির বিশেষ গুরুত্ব রয়েছে। স্পেসিস ডাইভার্সিটির প্রজাতিগত তারতম্য বা পার্থক্য আমরা দেখতে পাই, সেটি সম্পর্কে বলা হচ্ছে ভ্যারাইটি অফ স্পেসিস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইন এ পার্টিকুলার রিজিয়ন। কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বা ভূভাগে যখন কোনো উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন প্রজাতি আমরা দেখতে পাই, সেটিকে স্পেসিস ডাইভার্সিটি বলে উল্লেখ করা হয়। একই রকমভাবে বলা হচ্ছে যে কাস্টল উদ্ভিদ, গুল্ম উদ্ভিদ, বিরুৎ উদ্ভিদ, এই যে বিরুৎ উদ্ভিদ, কাস্টল উদ্ভিদ, গুল্ম উদ্ভিদ, এই কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে বা ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে এবং সে ভৌগোলিক বৈশিষ্ট্যের পাশাপাশি আবহাওয়া জলবায়ুর তারতম্যের জন্য সেখানে কিন্তু বিভিন্ন রকমের প্ল্যান্টস এবং অ্যানিম্যালসের ডিফারেন্ট প্রজাতি কিন্তু আমরা দেখতে পাই। এই যে ডিফারেন্ট প্রজাতি আমরা দেখতে পাই, সেটিকেই বলা হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি। রিচ স্পেসিস ডাইভার্সিটি ইজ নোন অ্যাজ হটস্পটস অফ ডাইভার্সিটি। যেখানে প্রজাতিগত এই বৈচিত্র্যপূর্ণতা অধিক পরিমাণে কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে আমরা দেখতে পাই,
সেই ভৌগোলিক পরিমণ্ডল বা সেই ভূভাগকে সাধারণভাবে হটস্পটস অফ ডাইভার্সিটি বলে উল্লেখ করা হয়। অর্থাৎ কি বলা হচ্ছে, বলা হচ্ছে যেখানে সবথেকে বেশি স্পেসিস ডাইভার্সিটি রয়েছে সেগুলি হলো সেই ভূখণ্ডের বা সেই পৃথিবীর সেই অঞ্চলের বা সেই ভৌগোলিক পরিমণ্ডলের হটস্পটস। তৃতীয় যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, অর্থাৎ ইকোসিস্টেমের মধ্যেও বাস্তুতন্ত্রের মধ্যেও ডাইভার্সিটি, বাস্তুতন্ত্রগত বা ডাইভার্সিটি বলতে কি বোঝায় সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাই। বায়োডাইভার্সিটি আলোচনায় এই বিষয়টিও কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাই। ভ্যারাইটি অফ ইকোসিস্টেমস অন আর্থ, পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্যতা, বায়ুমণ্ডলগত বৈচিত্র্যতা, বায়ুমণ্ডলগত বৈচিত্র্যতার জন্য, আবহাওয়াগত বৈচিত্র্যতার জন্য আজকে বিভিন্ন রকমের ইকোসিস্টেম আমরা পৃথিবীতে দেখতে পাই। এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের যে ডাইভার্সিটি, সেই ইকোসিস্টেমের ডাইভার্সিটিকে অ্যাসেস করার ক্ষেত্রে বলা হচ্ছে বেসিক্যালি অ্যাসেসড অ্যাজ পার জিওগ্রাফিক্যাল রিজিয়ন অ্যান্ড ইটস রিলেটেড প্যারামিটার। এখানে বলা হচ্ছে যে একটি ইকোসিস্টেমের যে সমস্ত রিলেটেড প্যারামিটার্স রয়েছে সেই প্যারামিটার অনুসারে কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে বর্তমান থাকা যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমকে কিন্তু যথাযথভাবে পরিমাপ করা হয় বা সেগুলি সম্পর্কে উপযুক্ত ধারণা গঠন করা হয় বা মূল্যায়ন করা হয় যে আলোচ্য ক্ষেত্রে বা আলোচ্য বিষয়ে, সেই আলোচ্য ক্ষেত্র বা আলোচ্য বিষয়কে বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। তাহলে যে সমস্ত ডাইভার্সিটি সম্পর্কিত আলোচনা করা হচ্ছে তা জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি, ইকোসিস্টেমগত ডাইভার্সিটি হলো অন্যতম। এই তিন প্রকৃতির যে ডাইভার্সিটি তা কিন্তু বায়োডাইভার্সিটি ক্রিয়েট করার ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য। এবার আমরা আলোচনা করে নেব যে এই যে বায়োডাইভার্সিটি, সে বায়োডাইভার্সিটির ভ্যালু কী, এটা কেন গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে ফান্ডামেন্টাল টু মেনটেন এ ব্যালেন্স ইন ইকোসিস্টেম। এই বায়োডাইভার্সিটি মূলত ইকোসিস্টেমে ব্যালেন্স তৈরি করতে বিশেষভাবে সাহায্য করে, এটার জন্য কিন্তু অত্যন্ত অপরিহার্য। আমরা জানি যে লিভিং অর্গানিজম এবং নন লিভিং অর্গানিজমের মধ্যে ইন্টারাকশান যথার্থভাবে সম্পন্ন হলে সেই লিভিং অর্গানিজমগুলো নিজেদের কিন্তু অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করতে পারবে বা প্রকৃতিতে যথাযথভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। এবং তার পরিপ্রেক্ষিতে এই বায়োটিক কম্পোনেন্ট এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে কিন্তু একটা এফেক্টিভ ব্যালেন্স ক্রিয়েট হবে। সেই এফেক্টিভ ব্যালেন্স ক্রিয়েট করার ক্ষেত্রে বায়োডাইভার্সিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বায়োডাইভার্সিটির যে ডিফারেন্ট যত বেশি থাকবে, অর্থাৎ জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি, ইকোসিস্টেমগত ডাইভার্সিটি, তা কিন্তু প্রকৃতিতে উপযুক্ত ব্যালেন্স করার ক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে রেসপন্সিবল টু প্রডিউস সাফিসিয়েন্ট অক্সিজেন। এখানে যেমন বলা হচ্ছে যেমন প্ল্যান্টস ডাইভার্সিটি বা উদ্ভিদের ক্ষেত্রে বা উদ্ভিদের মধ্যে যখন স্পেসিফিক ডাইভার্সিটি বা জেনেটিক ডাইভার্সিটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে এই যে প্রাকৃতিক একটি গুরুত্বপূর্ণ উপাদান, ন্যাচারাল যে একটা কম্পোনেন্ট হিসেবে অক্সিজেন, সে যে অক্সিজেনকে গ্রহণ করার মাধ্যমে প্রকৃতির প্রত্যেকটি উপাদান, সজীব উপাদান নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখে বা নিজেদের নিজেদের অস্তিত্বকে বজায় রাখে, সেই উপাদানটি হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনের লেভেল বা অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু বায়োডাইভার্সিটির যথার্থ ভূমিকা রয়েছে। একই রকমভাবে বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বায়োডাইভার্সিটি নষ্টের একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। অর্থাৎ যদি অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড বৃদ্ধি পায়, ফলে পরিবেশ কিন্তু তার স্বাভাবিক অবস্থাকে হারিয়ে ফেলবে। ফলে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে উপযুক্ত ইন্টারাকশান, সেই উপযুক্ত ইন্টারাকশানের বাতাবরণ কিন্তু বিঘ্নিত হয় বা নষ্ট হবে। এরকম পরিস্থিতি বা এমতো অবস্থায় তাই প্রত্যাশিত যে বিষয়টি তা হচ্ছে যে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করে, উদ্ভিদের ডাইভার্সিটিকে বৃদ্ধি করে এই কার্বন ডাইঅক্সাইডকে রিডিউস করা যায় এবং অক্সিজেনের লেভেলকে বাড়ানো যায়। এই কার্বন ডাইঅক্সাইডের লেভেলকে কমানো এবং অক্সিজেনের লেভেলকে বাড়ানোর মাধ্যমে বায়োলজিক্যাল ডাইভার্সিটি কিন্তু প্রকৃতিতে স্পষ্টভাবে প্রতিষ্ঠা করা সম্ভব বা প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে জীবের যে অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বায়োলজিক্যাল ডাইভার্সিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি বলা হচ্ছে রেসপন্সিবল টু প্রোটেক্ট দ্য সয়েল। উদ্ভিদ যদি অধিক পরিমাণে তৈরি হয়, জন্ম নেয়, গ্রো করে, ফলে কী হবে, মাটির কিন্তু গুণমান তা কিন্তু স্পষ্টভাবে রক্ষিত হয় বা প্রতিষ্ঠিত হবে।
এই মাটির গুণমান স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হওয়া বা রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে বায়োলজিক্যাল ডাইভার্সিটির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাই। একই রকমভাবে বলা হচ্ছে যে জলচক্রও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে কোনো একটি নদীর যদি জলচক্রকে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব, যেমন ভারতবর্ষের হিমালয়ের গোমুখ গুহা থেকে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে। সেখানে বরফ গলে সেই বরফ গলা জল গ্রীষ্মকালে নদীর মধ্য দিয়ে নদী রূপে সমুদ্রের দিকে যাত্রা করছে। সমুদ্রে যখন যাচ্ছে বা চলমান অবস্থাতেও হতে পারে, সূর্যের আলোর উপস্থিতিতে সেখান থেকে জল বাষ্পীভূত হচ্ছে। বাষ্পীভূত হয়ে কিছুটা জল উপরের দিকে চলে যাচ্ছে, সেখানে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হচ্ছে এবং সেই মেঘ বৃষ্টিরূপে আবার পৃথিবীতে নেমে আসছে। এইভাবে এই যে আবার কখনো বলা যেতে পারে এই যে মেঘ বা এই যে বাষ্প, সে বাষ্প আবার পার্বত্য অঞ্চলে আর্দ্রতা সৃষ্টি করার সময় বা সেখানে যখন শীতলতা রয়েছে সেই বাষ্প সেখানে কিন্তু বলা হচ্ছে যে সেখানে বরফ রূপে সেখানে কিন্তু পতিত হচ্ছে শীতকালে, এবং সেখানে পতিত হচ্ছে শীতকালে, যা গ্রীষ্মকালে আবার গলে গিয়ে সেটি জলের রূপান্তর হচ্ছে। এই যে বিষয়টি, এই বিষয়গুলিকে বা এই যে ওয়াটার সাইকেল, এই ওয়াটার সাইকেলটাকে প্রপার মেনটেনিংয়ের ক্ষেত্রে বায়োডাইভার্সিটির ভূমিকা রয়েছে। বায়োডাইভার্সিটি যদি উপযুক্তভাবে না মেনটেন হয় তাহলে কিন্তু ওয়াটার সাইকেল কিন্তু নষ্ট হবে। হেল্পস টু মেনটেইন এ ব্যালেন্স ইন ক্লাইমেট। সর্বোপরি বলা হচ্ছে যে এই যে আবহাওয়া জলবায়ু, এই আবহাওয়া জলবায়ুর যে স্বাভাবিকতা বা স্বাভাবিক অবস্থা, সে স্বাভাবিকতা বা স্বাভাবিক অবস্থাকে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে বায়োডাইভার্সিটির প্রত্যক্ষ ভূমিকা আমরা দেখতে পাই। কারণ এখানে বলা হচ্ছে যে আজকে ক্লাইমেট চেঞ্জের বার্তাটি সমগ্র বিশ্বের মানুষ দিচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জের বিষয়টি সম্পর্কে সব বিশ্বের প্রত্যেকটি প্রান্তের মানুষ অত্যন্ত উদ্বিগ্ন। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে কি, পরিবেশ তার স্বাভাবিকতা নষ্ট হচ্ছে, পরিবেশ তার স্বাভাবিকতা হারাচ্ছে। ফলে কি হচ্ছে, বহু প্রাণ বা জীবন কিন্তু বিপন্নের মুখে। আমরা আজকে দেখেছি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলসংকট অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বহু অঞ্চল রয়েছে যেখানে মরুভাগ বিস্তৃত হচ্ছে বা সেখানে দেখা যাচ্ছে বালির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেখানে শস্য চাষ হচ্ছে না, উদ্ভিদ ভালোভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে না। এটি প্রমাণ করে একই রকমভাবে উপকূল ভাগে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এটি প্রমাণ করে যে ক্লাইমেটে বিভিন্ন পরিবর্তন হচ্ছে। যথাসময়ে ঋতুচক্রের প্রভাব আমরা দেখতে পাই না, অর্থাৎ যে ঋতুতে যেমন প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকার কথা সেই প্রাকৃতিক বৈশিষ্ট্য কিন্তু সেই ঋতুতে নষ্ট হচ্ছে, সেখানে থাকছে না, বর্তমান থাকছে না। তাহলে এই যে বিভিন্ন রকম পরিবর্তন, তা কিন্তু প্রমাণ করে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এই ক্লাইমেট চেঞ্জকে যদি যথার্থভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় বা ক্লাইমেট চেঞ্জকে প্রোটেক্ট করতে হয় বা ক্লাইমেটের যে স্বাভাবিকতা নর্মালিটি সেটাকে প্রোটেক্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে বায়োডাইভার্সিটিকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। এসেনশিয়াল টু প্রিজার্ভ ইকোলজিক্যাল প্রসেসেস। সর্বোপরি বলা যাচ্ছে যে প্রকৃতিতে যেমন ইকোসিস্টেম রয়েছে সেখানে বিভিন্ন রকম ইকোলজিক্যাল প্রসেস রয়েছে, অর্থাৎ বলা হচ্ছে যে এই যে বাস্তুতন্ত্র বিষয়ক বিভিন্ন রকম প্রক্রিয়া রয়েছে, যেমন ফুড পিরামিডের কথা আমরা আলোচনা করেছি, যেমন আমরা এনার্জি সাইকেলের কথা বলেছি, শক্তি চক্রের কথা বলা হয়েছে, খাদ্য চক্রের কথা বলা হয়েছে। এই ইকোলজিক্যাল যে প্রসেসগুলো, সেই ইকোলজিক্যাল প্রসেসগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা বা প্রিজার্ভ করার ক্ষেত্রে বায়োডাইভার্সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হেল্পস টু প্রোটেক্ট ফুড চেইন অ্যান্ড এনার্জি ফ্লো, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। বায়োডাইভার্সিটি, ভারতবর্ষের যে বায়োডাইভার্সিটি বা বায়োস্ফিয়ার রয়েছে বা বায়োলজিক্যাল যে জোন রয়েছে বা বায়োজিওগ্রাফিক যে জোন রয়েছে, সেগুলোকে আমরা যদি ক্লাসিফাই করি তাহলে মুখ্যত 5টি ভাগে আমরা ভারতবর্ষের বায়োডাইভার্সিটিকে আমরা ডিফারেন্ট করতে পারি 5টি অঞ্চল ভিত্তিক জিওগ্রাফিক্যাল লোকালিটি অনুসারে। 1 নম্বর বলা হচ্ছে ট্রান্স হিমালয় রিজিয়ন, যেটাকে বলা হচ্ছে আপার পার্ট অফ হিমালয় পর্বতের সর্ব উঁচু যে অংশটি, যেখানে সবথেকে বেশি শীতলতা বিরাজ করে, সেই যে আপার পার্ট সেটাকে ট্রান্স হিমালয় বলছে। সেই ট্রান্স হিমালয় রিজিয়নেও কিন্তু আমরা বায়োডাইভার্সিটি বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি দেখতে পাই। হিমালয় রেঞ্জ অ্যান্ড ভ্যালিজ, মিডল পার্ট অফ হিমালয়, যে হিমালয় পর্বতমালা এবং যে উপত্যকা অঞ্চল,
সেই উপত্যকা অঞ্চল এবং হিমালয় যে পর্বতমালা, সে পর্বতমালার সেই অঞ্চলগুলিতেও কিন্তু আমরা কিন্তু বায়োডাইভার্সিটি ভারতবর্ষে স্পষ্টভাবে দেখতে পাই। তা প্ল্যান্ট রিলেটেড বায়োডাইভার্সিটি বা ফ্লোরা ডাইভার্সিটি, ফোনা ডাইভার্সিটি, মাইক্রো অর্গানিজমিক ডাইভার্সিটি সব কিছু আমরা দেখতে পাই। জেনেটিক ডাইভার্সিটি থেকে শুরু করে স্পিসিস ডাইভার্সিটি, ইকোসিস্টেমগত ডাইভার্সিটি সব কিছু কিন্তু স্পষ্টভাবে আমরা এই জায়গাগুলিতে দেখতে পাই। তরাই অঞ্চলেও, যেটাকে বলা হচ্ছে লোয়ার পার্ট অফ হিমালয়, এই তরাই অঞ্চলেও কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে যে বায়োডাইভার্সিটি দেখতে পাই সেটা ডিজার্ট অফ রাজস্থান। ভারতবর্ষের মরুভূমি অঞ্চল হচ্ছে রাজস্থানের থর মরুভূমি অঞ্চল, সেখানেও কিন্তু ডাইভার্সিটির, বায়োলজিক্যাল ডাইভার্সিটির যে অস্তিত্ব তা কিন্তু দেখা যায়। কিন্তু সেক্ষেত্রে অর্থাৎ ট্রান্স হিমালয় বা হিমালয় রেঞ্জ বা তরাই অঞ্চলে যে ধরনের স্পিসিস ডাইভার্সিটি বা জেনেটিক ডাইভার্সিটি দেখতে পাওয়া যায়, ডিজার্ট অঞ্চলে কিন্তু সেই ডাইভার্সিটির একটু ডিফারেন্ট প্রকৃতির হয়ে থাকে, কারণ সেখানে প্রকৃতি ভিন্ন রকমের। একই রকমভাবে গাঙ্গেয় অঞ্চল বা ব্রহ্মপুত্র অঞ্চলেও কিন্তু আমরা এই ডাইভার্সিটি স্পষ্টভাবে দেখতে পারি। এছাড়া রয়েছে নর্থ ইস্ট যে সমস্ত দেশগুলি, রাজ্যগুলি, অর্থাৎ ভারতবর্ষে যে নর্থ ইস্ট স্টেটস বলা হয় যেগুলিকে, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, এই সমস্ত যে অঞ্চলগুলি রয়েছে সেখানেও কিন্তু আমরা বায়োলজিক্যাল ডাইভার্সিটি দেখতে পাই স্পষ্টভাবে। এরপরে আমাদের ভারতবর্ষের যে মরুভূমি, যে মালভূমি অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমি, ডেকান প্লেটিউ, সেখানেও আমরা বায়োলজিক্যাল ডাইভার্সিটি দেখতে পাই। এরপরে বায়োলজিক্যাল ডাইভার্সিটি আমরা দেখতে পাই পশ্চিমঘাট পর্বতমালা, যেমন মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, এই অঞ্চলগুলিতে কিন্তু বায়োডাইভার্সিটি দেখতে পাই। লং ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কোস্টাল বেল্ট, যেখানে বলা হচ্ছে যে বৃহৎ যে উপকূল ভাগ রয়েছে, পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল, সে পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল ভাগেও কিন্তু আমরা, সমুদ্র তীরবর্তী অঞ্চলেও কিন্তু আমরা বায়োডাইভার্সিটি ভারতবর্ষে স্পষ্টভাবে দেখতে পাই। এবং সর্বোপরি যেটাকে বলা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানেও বায়োডাইভার্সিটি আমরা দেখতে পাই। তো ভারতবর্ষের এই বায়োলজিক্যাল যে ডাইভার্সিটির যে জোন, সেগুলিকে আমরা এই কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এবার বলা হচ্ছে যে এই যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি নষ্ট হওয়ার বা হারিয়ে যাওয়ার পিছনে কারণ কী কারণে বায়োলজিক্যাল ডাইভার্সিটি তার নিজের যে স্বাভাবিকতা তা নষ্ট করতে বসেছে। প্রথম কথা হচ্ছে যে হ্যাবিটেট চেঞ্জ। এখানে বনভূমি কেটে বাসভূমি নির্মাণ, অর্থাৎ প্রচুর পরিমাণে বাসভূমি নির্মাণ করার জন্য বা মানব সভ্যতার প্রগতি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন হওয়ার জন্য বায়োডাইভার্সিটি কিন্তু তার স্বাভাবিকতা বা তার লেভেল কিন্তু হারাতে বসেছে। একই রকমভাবে ক্লাইমেট চেঞ্জের জন্যও কিন্তু বায়োডাইভার্সিটি যে স্বাভাবিকতা সেটি নষ্ট হয়েছে। পলিউশনের জন্য, মাত্রাতিরিক্ত পলিউশনের জন্য আজকে মানব সভ্যতার গতিধর্মিতা বা এই যে গতিশীলতা, মানব সভ্যতার গতিশীলতা কিন্তু যা উপহার হিসেবে দিয়েছে সেটি হচ্ছে পলিউশন। এই পলিউশনের ফলেও কিন্তু বহু প্রাণী বা উদ্ভিদ তাদের নিজের স্বাভাবিক অবস্থাকে কিন্তু হারাতে বসেছে, তাদের অস্তিত্বের সংকট আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখা যাচ্ছে ওভার এক্সপ্লয়টেশন, পরিবেশকে অধিক পরিমাণে শোষণ করা, প্রয়োজনের থেকে অতিরিক্ত শোষণ করা, ভোগ করা, অর্থাৎ লোভ লালসাকে নিবৃত্তির জন্য পরিবেশকে ক্ষতি করা, অধিক পরিমাণে ভৌমজল উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ব্যবহার, বনভূমি নষ্ট, এই সমস্ত বিষয়গুলি। একই রকমভাবে নদী, কোনো ভূখণ্ডের নদী তীরবর্তী অঞ্চলগুলিতে অপরিকল্পিতভাবে নগর গড়ে ওঠা বা শিল্প গড়ে ওঠার ফলে শিল্পজাত বজ্রপদার্থ নদীতে মিশে যাওয়ার জন্য, কিংবা নগরের বজ্রপদার্থ নদীতে মিশে যাওয়ার জন্য নদীর নব্যতা নষ্ট হচ্ছে। একই রকমভাবে সেখানে কিন্তু জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে বা সেখানে বায়োলজিক্যাল ডাইভার্সিটি কিন্তু আমরা নষ্ট হতে দেখতে পাচ্ছি। তো ওভার এক্সপ্লয়টেশন একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। বায়োডাইভার্সিটি কনজারভেশন বিষয়টি কি না, তো এটিকে সংরক্ষণ করা খুব প্রয়োজন। অর্থাৎ বায়োডাইভার্সিটিকে সংরক্ষণ বলতে কি বোঝায়? অ্যাকর্ডিং টু মিলেনিয়াম ইকোসিস্টেম অ্যাসেসমেন্ট 2005-এর হিসাব অনুসারে বলা হচ্ছে সাম ভ্যালুয়েবল অ্যাপ্রোচেস আর, কীভাবে আমরা বায়োলজিক্যাল ডাইভার্সিটিকে সংরক্ষণ করতে পারি। এই প্রসঙ্গে বলা হচ্ছে সংরক্ষণের 3টি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে এরকম: স্ট্রেংথেনিং প্রোটেক্টেড এরিয়া, অর্থাৎ সংরক্ষণশীল যে অঞ্চলগুলি রয়েছে, যে অঞ্চলগুলিতে আমরা উদ্ভিদকে সংরক্ষণ করতে পারি, প্রাণীকে সংরক্ষণ করতে পারি। এই যে সংরক্ষণ অঞ্চল, যে অঞ্চলগুলিতে বিশেষ প্রকৃতির বিশেষ প্রজাতির লিভিং অর্গানিজম বা বলা হচ্ছে উদ্ভিদ বা প্রাণীকে রক্ষণাবেক্ষণ করা হয়, এই যে প্রোটেক্টেড এরিয়া
তার সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে আমরা বায়োলজিক্যাল ডাইভার্সিটিকে কনজারভেশন করতে পারবো। প্রোটেকশন অ্যান্ড রিকভারি অফ থ্রেটেন স্পেসিস, যে প্রজাতির যে প্রাণী বা উদ্ভিদগুলি রয়েছে যারা সংকটের মুখে রয়েছে তাদেরকে ভালোভাবে প্রোটেকশন দেওয়ার মাধ্যমে, আমরা জানি বনভূমি ধ্বংস হওয়ার জন্য অনেক প্রাণী বনভূমি ছেড়ে লোকালয়ে হানা দিতে গিয়ে তাদের প্রাণ হারাচ্ছে। আবার বলা হচ্ছে যে এই যে অসাধু ব্যবসায়ীদের ব্যবসার একটি বিষয় হিসেবে দেখা দিয়েছে এই সমস্ত প্রাণীরা, এই প্রাণীদেরকে অবাঞ্ছিতভাবে অপরিকল্পিতভাবে বা এখানে বলা হচ্ছে যে স্বার্থসিদ্ধির জন্য কিছু স্বার্থান্বেষী মানুষ এই প্রাণীকে ধ্বংস করছে, নষ্ট করছে, মেরে ফেলছে। তার ফলে কিন্তু প্রাকৃতিক ডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে। তো এখানে এই জায়গাগুলিকে প্রোটেক্ট করতে হবে, এইগুলোকে রিকভার করতে হবে। এবং বলা হচ্ছে যে ইকো ট্যুরিজমটাকে ফোকাস করা, ইকো ট্যুরিজমকে যদি ফোকাস করা হয়, ইকোলজিক্যাল ট্যুরিজমকে যদি ফোকাস করা হয়, তাহলে অটোমেটিক্যালি ইকোলজিকে রক্ষণাবেক্ষণ করার যে প্রয়োজনীয়তা যেমন সম্পর্কে সবাই সচেতন হবে, একই রকমভাবে প্রকৃতি যে একটি সৌন্দর্যের আধার, অবর্ণনীয় সৌন্দর্য যে প্রকৃতি ক্যারি করতে পারে বা বহন করতে পারে বা সকলের সামনে তুলে ধরতে পারে, যা বর্তমান প্রজন্ম থেকে আগামী প্রজন্ম পর্যন্ত সবসময় প্রত্যেকটা মুহূর্তে যেমন যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে, তা স্পষ্টভাবে বোঝানোর জন্য ইকো ট্যুরিজমের কিন্তু গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা আমরা দেখতে পাই। এরপরে যে বিষয়টি বলছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে এর হিসাব অনুসারে আরও কতগুলি অ্যাপ্রোচ, যেমন বায়োডাইভার্সিটি কনজারভেশন ইন এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশারিজ। এই যে বায়োলজিক্যাল কনজারভেশনটা কোথায় করতে হবে? এগ্রিকালচার সেক্টরে করতে হবে, ফরেস্ট্রির মাধ্যমে অর্থাৎ বিভিন্ন বনভূমি নির্মাণের মাধ্যমে, একই রকমভাবে মৎস্য চাষের মধ্য দিয়েও কিন্তু এই বায়োলজিক্যাল ডাইভার্সিটিকে কনজারভেশন করা যায়। পাবলিক অ্যাওয়ারনেস, এডুকেশান, কমিউনিকেশান ইত্যাদি, যে অঞ্চলে যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন, যেখানে সাধারণ মানুষ তাদের নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন নয়, সেই অঞ্চলগুলিতে যথাযথভাবে ক্যাম্পেনিং করা, পাবলিক ক্যাম্পেনিং করা, অ্যাওয়ারনেস প্রোগ্রামিং বা এডুকেশনের মাধ্যমে এই বায়োলজিক্যাল ডাইভার্সিটিকে কনজার্ভ করা যায়। স্লোয়িং গ্লোবাল গ্রোথ ইন নিউট্রিয়েন্ট লোডিং। এই যে আজকে খাদ্যের যে পুষ্টিগত যে উপাদান, এই পুষ্টিগত উপাদানের অধিক প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রকৃতির মধ্যে, চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অধিক পরিমাণে জনসংখ্যা বিস্ফোরণের জন্য গোটা পৃথিবীতে যে হারে মানুষের বৃদ্ধি হচ্ছে, এই মানুষের বৃদ্ধি হওয়ার মানবীয় বৃদ্ধি বা জনসংখ্যা বিপ্লবের জন্য বা জনসংখ্যা বৃদ্ধির জন্য মূল চাপ সৃষ্টি হচ্ছে প্রকৃতিতে বা পরিবেশে। কারণ খাদ্যের চাপ সম্পূর্ণভাবে পড়ছে প্রকৃতিতে, কারণ খাদ্যের চাহিদা পূরণ করার একমাত্র সামর্থ্য বা ক্ষমতা রয়েছে প্রকৃতির। তবে এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র খাদ্যের চাপ নিবারণ করার সামর্থ্য কিন্তু প্রকৃতির রয়েছে, কিন্তু কিছু অসাধু মানুষ মাত্রাতিরিক্ত লোভকে পূরণ করার তাগিদে তারা কিন্তু এই প্রকৃতিকে নষ্ট করছে। তো গ্লোবাল গ্রোথ অর্থাৎ নিউট্রিশন লোড যেটা রয়েছে প্রকৃতির উপরে, সেই নিউট্রিশনাল লোডটাকে ডিক্রিজ করার কথা বলা হচ্ছে গ্লোবালি। এরপরে যেটিকে বলা হচ্ছে ইন্টিগ্রেটিং দ্য প্ল্যান অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন উইথ ডেভেলপমেন্টাল প্ল্যানিং, অর্থাৎ বিকাশ সংক্রান্ত যে পরিকল্পনাগুলি রয়েছে, ডেভেলপমেন্টাল প্ল্যানগুলো রয়েছে, সেই ডেভেলপমেন্টাল প্ল্যানের সাথে সাথে বায়োডাইভার্সিটি কনজারভেশন প্ল্যানগুলো কিন্তু রাখতে হবে। অর্থাৎ যদি কোনো অঞ্চলে কোনো জায়গায় আরবানাইজেশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর মতো ঘটনাগুলি ঘটে, তাহলে সেক্ষেত্রে আরবানাইজেশন ডেভেলপমেন্ট প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্ল্যানিং, সমস্ত প্ল্যানিংগুলোর মধ্যে বায়োডাইভার্সিটি ডেভেলপমেন্ট প্ল্যানিং বা প্রোটেকশন প্ল্যানিং বা কনজারভেশন প্ল্যানিং কিন্তু অ্যাটাচ করতে হবে। তার মাধ্যমে কিন্তু কী হবে, এই বায়োডাইভার্সিটি কনজার্ভ করা সম্ভব হবে। আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।